কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি এসেছিল সিলেট বোর্ড 2025 সালে। এখানে আমাদের সিলেট বোর্ড 2025 সালে 2টি সৃজনশীল প্রশ্ন ছিল। আজকে আমি আপনাদেরকে প্রথমটি সমাধান করে দেব, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দ্বিতীয়টি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। দেখেন, সিলেট বোর্ড 2025 সালে আমাদের আর্থিক বিবরণী থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসে। তো আমরা সকলেই জানি যে আর্থিক বিবরণীর 2টি সৃজনশীল প্রশ্ন বাধ্যতামূলকভাবে আমাদেরকে পরীক্ষায় আনসার করতে হয়, আর বাকি ক্ষয় ইউনিট থেকে আমাদেরকে 5টি আনসার করতে হয়। তো এই প্রশ্নগুলো যদি ভালোভাবে সমাধান করেন, আশা করি আপনারা এখান থেকে খুব ভালো কমন পাবেন এবং এই রিলেটেড প্রশ্নগুলো আপনারা কি পাবেন, পরীক্ষাতে পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদের সামনে সিলেট বোর্ড 2025 সালে প্রথম যে সৃজনশীল প্রশ্ন আছে সেই প্রশ্নটি পড়ব এবং আমি প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব। যাদের কাছে প্রশ্ন আছে তারা অবশ্যই সাথে রাখেন, তাহলে আপনাদের জন্য কি হবে, বুঝতে সহজ হবে। তো দেখেন, এই প্রশ্নটি পড়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি। আমরা জানি আর্থিক বিবরণীতে সাধারণত আমাদের একটা রেওয়া মিল দেওয়া থাকবে আর দেওয়া থাকবে নিচে কিছু সমন্বয়ের এন্ট্রি। তো আমরা যখন কোনো সমন্বয়ের এন্ট্রি পাবো রেওয়া মিলের সাথে, তখন আমরা তার পাশে একটি দাগ দিয়ে দিব। যেমন আমি যদি আপনাকে বলি এই ভাড়া দেওয়া আছে বা বেতন দেওয়া আছে, এখন নিচে তথ্যের মধ্যে বলছে আমাদেরকে রেওয়া মিলে দেওয়া আছে বেতন, নিচে তথ্যের মধ্যে বলছে যে বেতন 2000 টাকা বকে আছে, তাহলে আপনি বেতনের পাশে একটি দাগ দিয়ে দিবেন। কারণ এই দাগটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে বেতনের সাথে সমন্বয় আছে, আমাকে সমন্বয় করতে হবে। পরীক্ষায় আপনি পেন্সিল দিয়ে পাশে একটি দাগ দিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য এগুলো বুঝতে সহজ হবে আর ভুলবেন না। এবার আসেন, সমন্বয়ে অন্যান্য তথ্য তো দেওয়া থাকবে, এটা অবশ্যই, কিন্তু আমাদের রেওয়া মিলের ভিতরেও কিন্তু কিছু সমন্বয়ের এন্ট্রি থাকে। এখন এগুলো আমরা কিভাবে বুঝবো? যেমন আপনাকে যদি সাপোজ বলা হয় 5% ঋণ, এটা যদি বলে, তাহলে মনে করবেন এই 5% ঋণ, যেহেতু ঋণের সাথে পার্সেন্ট দেওয়া আছে, তার মানে এটিও সমন্বয়ের এন্ট্রি, এটির পাশে একটি দাগ দিয়ে দিবেন। আবার আপনাকে যদি বলা হয় যে বেতন বকেয়া, ব্র্যাকেট দিয়ে আপনাকে বলছে যে বেতন 10 মাস, এভাবে বলে, যদি কোনো এন্ট্রি এভাবে বলা থাকে তাহলে তার পাশে একটি দাগ দিবেন, কারণ এখানে সমন্বয়ের এন্ট্রি আছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝি, যে রেওয়া মিলের ভিতরেও সমন্বয়ের এন্ট্রি থাকতে পারে। এরপর আপনাদেরকে মাঝে মধ্যে বলতে পারে যে ভাড়া দেওয়া আছে, এখানে দেওয়া আছে ভাড়া হচ্ছে আপনার ধরেন 3 মাসের, এরকম বলতে পারে। তাহলে এমন যদি এন্ট্রিগুলো দেওয়া থাকে, তাহলে এইগুলোর পাশে আপনি কি করবেন, দাগ দিয়ে দিবেন, কারণ এগুলো আপনার জন্য সমন্বয়ের এন্ট্রি, সমন্বয় করতে হবে। এখন সমন্বয় করতে হবে, এটা কিভাবে আমরা মানে এটা কেন? কারণ হচ্ছে একটা সমন্বয়ের এন্ট্রি কমপক্ষে 2 জায়গায় যাবে, এটা ভালো করে মনে রাখেন। 3 জায়গায় যেতে পারে, 4 জায়গায় যেতে পারে, কিন্তু কমপক্ষে 2 জায়গায় যাবে, এটি ভালো করে মনে রাখবেন সমন্বয়ের এন্ট্রি হলে। এখন দেখেন, যারা যারা এখানে কি বলছে দেখেন, আমাদের সিলেট বোর্ডের প্রশ্নটা এখন আমি পড়বো, অবশ্যই প্রশ্নটা আপনারা একটু সাথে রাখেন। বলছে যে যারা ট্রেডার্সের রেওয়া মিল নিম্নরূপ, যারা ট্রেডার্স রেওয়া মিল 31 ডিসেম্বর 2024, হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা। এরপর রেওয়া মিলের ভিতরে বলছে কি, দেখেন আমি একবার বলবো যে রেওয়া মিলের কোন জিনিস কি, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর প্রশ্ন সমাধান করার সময় তো অবশ্যই আমি বুঝিয়ে বলবো। প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যাবে। ক্রয়, এটা নিট ক্রয়ের সাথে যাবে। এরপর হচ্ছে বিক্রয়, এটি নিট বিক্রয়ের সাথে যাবে। মজুরি, এটি আপনার জন্য প্রত্যক্ষ খরচ, অর্থাৎ অন্যান্য প্রত্যক্ষ খরচ। প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়। তারপর হচ্ছে সাপ্লাই, যেটি হচ্ছে চলতি সম্পদ। সাধারণ খরচ, দেখেন সাধারণ খরচ যে কথা, মনিহারি খরচ এক কথা, এগুলো আপনার জন্য পরিচালন ব্যয়। এরপর হচ্ছে উত্তোলন, মালিকানা শর্তের ভিতরে যাবে। মূলধন মালিকানা শর্তের ভিতরে যাবে। আসবাবপত্র, এটি স্থায়ী সম্পদ। এরপর ব্যাংক জমার উদ্বৃত্ত, এটি চলতি সম্পদ। 5% ঋণ, এটি দীর্ঘমেয়াদী দায়। এরপরে হচ্ছে ভাড়া 3/4 অর্থাৎ 4/3 হচ্ছে ভাড়া, এখানে ব্র্যাকেটে বলে দিছে। তাহলে দেখেন 5% যে ঋণটা আছে এবং 3/4 যা বা 4/3 যেটা বলছে, ওইটার পাশে একটি দাগ দেন, কারণ এগুলো সমন্বয়ের ঋণটা আপনাকে সমন্বয় করতে হবে। এরপরে নগদ জমার উদ্বৃত্ত, এটি চলতি সম্পদ। এরপরে দেখেন আপনাকে নিচে কিছু সমন্বয় দিচ্ছে, সেটি হচ্ছে সমাপনী মজুদ 35,000 টাকা, এটি হচ্ছে চলতি সম্পদ। সমাপনী মজুদ, এটি কমপক্ষে 2 জায়গায় যাবে, যেহেতু এটি সমন্বয়ের এন্ট্রি। সমাপনী মজুদ আপনার জন্য চলতি সম্পদ, এটি আরেক জায়গায় যাবে। এরপর হচ্ছে নমুনা হিসেবের বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে যদি আমি পণ্য বিতরণ করি, তাহলে আমার পণ্য নামক ক্রয়ের পরিমাণ কমে যাবে। রেওয়া মিলের ভিতরে দেখেন তো কোন জায়গায় ক্রয় আছে, যে জায়গায় ক্রয় আছে ওই জায়গায় ক্রয়ের পাশে একটি দাগ দিবেন। দেখেন ক্রয় যেখানে আছে, এই ক্রয়ের পাশে একটি দাগ দিয়ে দিবেন, কারণ আপনাকে ক্রয়ের সাথে বিনামূল্যে যেহেতু আপনি পণ্য বিতরণ করছেন, তার মানে এটা ক্রয় থেকে বাদ দিতে হবে। অন্যদিকে আমি যেহেতু পণ্যটা বিতরণ করে ফেলছি, তার মানে আমি বিজ্ঞাপন দিছি। এখন দেখেন তো রেওয়া মিলের কোথাও কি বিজ্ঞাপন আছে? না।
রেওয়া মিলের কিন্তু কোথাও বিজ্ঞাপন নেই, তাহলে এই বিজ্ঞাপন নামে এই এন্ট্রিটা পরিচালন ব্যয়ের ভিতরে চলে যাবে। ভালো করে বোঝেন, বিনামূল্যে পণ্য বিতরণ করাতে এটা ক্রয়ের থেকে বাদ যাবে। আবার যেহেতু আমি বিনামূল্যে পণ্য বিতরণ করছি, তার মানে বিজ্ঞাপন, এটা পরিচালন ব্যয়ের ভিতরে চলে যাবে, দুই জায়গায়। অলিখিত বিক্রয়, দেখেন তো রেওয়া মিলে বিক্রয় আছে কিনা। অলিখিত বিক্রয় যে কথা, ধারে বিক্রয় এক কথা, এটা বিক্রয়ের সাথে যোগ হবে। এরপরে দেনাদারের সাথে যোগ হবে। দেনাদার বলতে প্রাপ্য হিসাবকে বোঝায়। রেওয়া মিলের ভিতরে দেখেন তো প্রাপ্য হিসাব আছে কোথায়, এই প্রাপ্য হিসাবের সাথে একটি দাগ দেন। কারণ হচ্ছে ধারে বিক্রয় যে কথা, অলিখিত বিক্রয় এক কথা, এটার মাধ্যমে দেনাদার নামক সম্পদ বাড়ে, অন্যদিকে বিক্রয় নামক আয়ের পরিমাণও বেড়ে যায়, সেজন্য বিক্রয়ের সাথে যাবে, আবার প্রাপ্য হিসাবের সাথেও এটি চলে যাবে। এরপরে অতিরিক্ত মূলধন 40,000 টাকা আনা হয়েছে, তার মানে মূলধনের সাথে এটি যোগ হয়ে যাবে, এটি আরেক জায়গায় যাবে। এটা হচ্ছে আপনাদের যখন অতিরিক্ত মূলধন আনা হলো, এটা আপনাদের মালিকানা শর্তের ভিতরে যাবে, মালিকানা শর্তে মূলধনের সাথে যোগ হবে। অঙ্ক সমাধান করলে বুঝতে পারবেন। দেখেন এখন আপনাদের এখানে ক নম্বরে বলছে কি, প্রদেয় ভাড়ার পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে 31শে ডিসেম্বর 2024 তারিখে আয় বিবরণী প্রস্তুত করো। গ নম্বরে বলছে 2,500 টাকা নিট ক্ষতি ধরে মোট দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো, এটি বলছে আপনাদের। এখন ক নম্বরে যেহেতু বলছে প্রদেয় ভাড়ার পরিমাণ নির্ণয় করতে বলছে, সেজন্য আমরা এখানে লিখে নিছি প্রদেয় ভাড়ার পরিমাণ নির্ণয়। এখন আমরা প্রদেয় ভাড়াটা বের করে নিব। দেখেন প্রদেয় ভাড়া, তো এটি লেখার পরে দেখেন আপনাদের ভাড়া সম্পর্কে, এই ভাড়া সম্পর্কে আপনাদের দেখবেন যে রেওয়া মিলের ভিতরে বলা আছে এভাবে, যে ভাড়া বলা আছে, তার পাশে বলছে যে 4/3 অংশ, অর্থাৎ আপনাদের রেওয়া মিলের ভিতরে যে ভাড়াটা দেওয়া আছে 12,000 টাকা দেওয়া আছে, আপনারা দেখবেন এখানে এভাবে দেওয়া আছে রেওয়া মিলের ভিতরে। এখন আমরা কিভাবে বুঝবো যে এখানে কত অংশের টাকা দেওয়া আছে, আর এখানে কত অংশে পরিশোধ করছে, আর কত অংশ বকে আছে, এই জিনিসগুলো আমাদের সমস্যা করে, একটু ঠান্ডা মাথায় বুঝেন। যদি আপনাদের কখনো এভাবে বলা থাকে, তাহলে নিচের যে 4 অংশ আছে, এটা হচ্ছে আপনার জন্য মোট ভাড়া, মোট ভাড়ার পরিমাণ হচ্ছে 4 অংশ। দেখেন এখন 4/3 অংশ বলতে বোঝানো হচ্ছে এই যে 12,000 টাকা আছে, আপনি টোটাল ভাড়া হচ্ছে 4 অংশ, আপনি এখানে 3 অংশ পরিশোধ করছেন, যা 12,000 টাকা, এই 3 অংশ আমরা পরিশোধ করছি, এটা হচ্ছে পরিশোধ। রেওয়া মিলের ভিতরে যে 12,000 টাকা দেওয়া আছে, এটা হচ্ছে আপনি পরিশোধ করছেন। তাহলে টোটাল ভাড়া হচ্ছে আমাদের 3 অংশ, 4 অংশ, আর আমরা এখান থেকে 3 অংশ পরিশোধ করে ফেলছি। তাহলে বকেয়া আছে কত দেখেন। তাহলে এখন যদি আমরা বকেয়া বের করতে যাই, টোটাল 4 অংশ থেকে 3 অংশ বিয়োগ করে ফেলবো, তাহলে আমাদের 1 অংশ এখানে বকেয়া আছে। এখন এই বকেয়া কিন্তু এটার ভিতরে নাই, ভালো করে বুঝেন। এখানে যে 12,000 টাকা দেওয়া আছে, এটা টোটাল 3 অংশের টাকা। কিসের টাকা? 3 অংশের টাকা। সেজন্য আমরা এখানে যখন প্রদেয় ভাড়া, প্রদেয় মানে কি, প্রদেয় যে কথা বকেয়া এক কথা, এটা মনে রাখবেন, প্রদেয় যে কথা বকেয়া এক কথা। তো আমাদের টোটাল ভাড়া হচ্ছে এখানে রেওয়া মিলের ভিতরে দেওয়া আছে 3 অংশের 12,000 টাকা। যেহেতু আমরা এখানে 1 অংশ বকেয়া আছে আর 1 অংশ বকেয়াকে বের করব, সেজন্য আমরা বকেয়াটাকে উপরে রাখবো, অর্থাৎ যত অংশ বের করব তাকে উপরে নিয়ে যাব। এরপরে এই যে 12,000 টাকা দেওয়া আছে, এটা কত অংশের টাকা? এটা 3 অংশের টাকা, কারণ আমরা এখানে 4/3 অংশ পরিশোধ করছি 12,000 টাকা, সেজন্য আমরা 3 দ্বারা ভাগ করব। যদি এটা 4 অংশের টাকা হইতো, তাহলে আমরা 4 দ্বারা ভাগ করতাম, অর্থাৎ যাকে বের করবেন তাকে উপরে নিয়ে যাবেন, আর যার টাকা দেওয়া থাকবে তার অংশ দ্বারা ভাগ করবেন। এভাবে আপনারা বকেয়াগুলো বের করে নিতে পারবেন। আমি আশা করি এতটুকু পর্যন্ত আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো দেখেন যদি আপনারা এখানে কাজ করেন, তাহলে আপনাদের এখানে আসবে 4,000 টাকা। কত হাজার টাকা? 4,000 টাকা। দেখেন গাইডগুলোতে ভুল দেওয়া থাকে মাঝে মধ্যে, এখানে গাইডে দেখবেন যে আপনারা লেকচারে, আমি একটা স্টুডেন্টকে সমাধান করার সময় খেয়াল করছি যে লেকচারে দেওয়া ছিল 4, তো একটু খেয়াল করে নেবেন, একটু বুঝে নেবেন। তো আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে খ নাম্বার বলছে 31 ডিসেম্বর 2024 তারিখের আয় বিবরণী প্রস্তুত করো। তো আয় বিবরণী এখন আমরা কিভাবে বুঝবো যে এখানে বিশদ আয় বিবরণী, নাকি আমরা এখানে মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করব। যদি আমরা একটা প্রশ্নের ভিতরে ক্রয় বিক্রয় দেখে থাকি, তাহলে আমরা এটা ধরে নেব যে এটি হচ্ছে উৎপাদনকারী একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। তখন আমাদেরকে কিন্তু এখানে বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী করতে হলে আমাদেরকে কিন্তু ধাপে ধাপে করতে হবে। সেটি হচ্ছে কি, আমাদের প্রথমে মোট মুনাফা বের করতে হবে, তারপরে পরিচালন ব্যয় বের করতে হবে, তারপরে অন্যান্য অপরিচালন আয় বা অন্যান্য আয়গুলো আমাদেরকে বের করতে হবে।
এরপরে অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়গুলো আমাদের বের করতে হবে। তো এইভাবে আমাদেরকে নিট লাভ অথবা নিট ক্ষতির পরিমাণটা বের করতে হয়। তো যেহেতু আজকের অঙ্কটা আমাদের ক্রয় বিক্রয় আছে, তার মানে আমাদেরকে এইভাবে কাজটা করতে হবে। প্রথমে মোট লাভ বের করতে হবে, এরপরে আমাদেরকে পরিচালন ব্যয় বের করতে হবে, এরপরে আমাদের যদি অন্যান্য আয় থাকে বা অপরিচালন আয় থাকে সেটি যোগ করব, এরপর অপরিচালন ব্যয় যদি থাকে সেটি আমরা বিয়োগ করব, এরপরে আমরা এখানে নিট লাভ বা নিট মুনাফাটা পেয়ে যাব। তা আমাদের এখানে প্রথমে হচ্ছে বিবরণ টাকা 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 এভাবে ঘর করে নেবেন, অবশ্যই কোম্পানির নাম লিখে নেবেন আর বিশদায় বিবরণী লিখে নেবেন। এরপর আপনারা এখানে লিখে নেবেন যে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই কথাটা লিখে নেবেন, এভাবে ঘর করবেন। এখন দেখেন যেহেতু বিশদায় বিবরণী বলছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি মোট মুনাফা বের করা। কি বের করা? মোট মুনাফা। তো মোট মুনাফা আপনি কিভাবে বের করবেন? দেখেন প্রথম টার্গেট এটি থাকবে। যদি বিশদায় বিবরণী সম্পূর্ণ করতে বলে তাহলে প্রথম টার্গেট হচ্ছে এটি যে মোট মুনাফাটা বের করতে হবে। তো মোট মুনাফা হচ্ছে নিট বিক্রয় থেকে, দেখেন নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করে ফেলবেন। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করবেন। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করলে আপনি এখানে মোট মুনাফা পাবেন। এখন এই যে নিট বিক্রয় আছে এটার একটা সূত্র আছে, সেটি হচ্ছে কি পণ্য বিক্রয়। দেখেন আপনার দেখেন তো রেয়ামিলের ভিতরে পণ্য বিক্রয় কোথায় আছে? আপনি দেখেন ওই শেষে এখানে দেওয়া আছে 3 নম্বরে যে বিক্রয়, বিক্রয় বা পণ্য বিক্রয়, এটি আপনারা এখানে নিয়ে আসবেন। তো আমাদের দেখেন তো রেয়ামিলের ভিতরে বিক্রয় দেওয়া আছে 90,000 টাকা, এটিকে আমরা এখানে সেকেন্ড কলামে লিখে নিব। বিক্রয় রেখার পর আমরা এটার সাথে যোগ করব যোগ ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয়। দেখেন তো রেয়ামিলের ভিতরে দেওয়া আছে, সরি রেয়ামিলের নিচে দেওয়া আছে সমন্বয় 3 নম্বরে বলছে অলিখিত বিক্রয় 10,000 টাকা, এটিকে যোগ করবেন। তাহলে বিক্রয় যোগ ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয়। তো আমরা এখানে লিখে নিব অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয়। তো অলিখিত বিক্রয়ের পরিমাণটা হচ্ছে আমাদের কত? 10,000 টাকা, এটিকে আমরা এখানে যোগ করব। যোগ করার পরে যে ফলাফলটা আসবে এটা নিচে নামাবো নাকি আমরা থার্ড কলামে নিয়ে যাবো, এটা আমরা সূত্রটা পড়লে বুঝতে পারবো। তো সেটি হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বিয়োগ বিক্রয় ফেরত বিয়োগ বিক্রয় বাট্টা বিয়োগ মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিয়োগ বিক্রয় ভ্যাট। দেখেন তো প্রশ্নের ভিতরে আর কোনো কিছুই নেই, সেজন্য আমরা এগুলো যোগ করে এখানে নিয়ে যাব। তাহলে আমাদের এখানে আসবে 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা আসছে এটি হচ্ছে আমাদের জন্য নেট বিক্রয়ের পরিমাণ। এখন এটা থেকে আমরা বিয়োগ করব বিক্রিত পণ্যের ব্যয়। কি বিয়োগ করব? বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের ফরম্যাটটা কিন্তু আপনাদেরকে একটু জানতে হবে। সেটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য। আজকের অঙ্কে কিন্তু দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য, মজুদ পণ্য। তো এই প্রারম্ভিক মজুত পণ্যটা নিয়ে আসবেন। দেখেন তো রেয়ামিলে প্রথমে দেওয়া আছে 50,000 টাকা প্রারম্ভিক মজুত পণ্য, এটি এখানে বসাবেন। এরপরে এখানে সূত্র আসবে নিট ক্রয় সূত্র আসবে। কিসের সূত্র আসবে? নিট ক্রয়। তো নিট ক্রয়ের সূত্র হচ্ছে পণ্য ক্রয়। দেখেন আজকের অঙ্কে কিন্তু ক্রয় দেওয়া আছে, তো আমরা এখানে নিয়ে আসবো ক্রয়। তো ক্রয়ের সাথে যেহেতু সমন্বয়ের দাগ আছে তার মানে এটিকে আমরা ফার্স্ট কলামে লিখে নিব 70,000 টাকা। পণ্য ক্রয় এটার সাথে যোগ করব যোগ ধারে ক্রয় অথবা অলিখিত ক্রয়, বিয়োগ করব ক্রয় ফেরত, এরপরে বিয়োগ করব ক্রয় বাট্টা, বিয়োগ করব পণ্য উত্তোলন, এরপরে বিয়োগ করব বিনামূল্যে পণ্য বিতরণ। দেখেন আজকের অঙ্কে বিনামূল্যে পণ্য বিতরণ আছে, সমন্বয় 2 এ যান। সমন্বয় 2 এ বলছে নমুনা হিসেবে বিনামূল্যে পণ্য বিতরণ 5,500 টাকা। এই যে বিনামূল্যে পণ্য বিতরণ করছে এটা বিয়োগ করতে হবে। তো আমরা এখানে লিখে নিব বিনামূল্যে পণ্য বিতরণ। আর সূত্রে যেগুলো বলছে এগুলো কিছুই নেই, বিনামূল্যে পণ্য বিতরণ। তো কত হাজার? 5,500 টাকা। এটি আপনি এখান থেকে বিয়োগ করবেন। তাহলে বিয়োগ করলে আপনাদের এখানে আসবে 64,500 টাকা। দেখেন এটা হচ্ছে নিট ক্রয়ের পরিমাণ, আর কিন্তু সূত্রে নেই। যেমন ক্রয় ভ্যাট থাকে, এরপরে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এগুলো কিন্তু এখানে আজকে নেই, সেজন্য আমরা এখানে আর আনবো না। এরপরে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় আমাদেরকে আরেকটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। অন্যান্য প্রত্যক্ষ খরচ। এখন অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো কি? যেমন মজুরি, আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, কারখানার ভাড়া, তারপর হতে পারে জাহাজ ভাড়া, তারপর হচ্ছে আমদানি শুল্ক, এইগুলো অর্থাৎ প্যাকিং খরচ,
এগুলো যদি থাকে তাহলে এগুলো এখানে নিয়ে আসবেন। আজকের অঙ্কে আপনারা দেখেন মজুরি দেওয়া আছে, বিক্রয়ের পরে কিন্তু মজুরি দেওয়া আছে, তার মানে প্রত্যক্ষ খরচের একটা জিনিস দেওয়া আছে, সেটি হচ্ছে মজুরি। তো আমরা এখানে মজুরিটাকে নিয়ে আসব। তো মজুরির পরিমাণ দেখেন তো কত টাকা দেওয়া আছে। মজুরির পরিমাণ দেওয়া আছে আপনাদের এখানে 18,000 টাকা। এই 18,000 টাকা জাস্ট আমরা একদম সেকেন্ড কলামে লিখবো, কারণ এটার সাথে কোনো সমন্বয়ের এন্ট্রি নেই। এবার দেখেন আপনাদের কিন্তু আর কোনো প্রত্যক্ষ অর্থাৎ প্রারম্ভিক, তারপরে নিট ক্রয় বের করলাম, মজুরি, আর কোনো প্রত্যক্ষ ব্যয় নেই। এখন আপনারা এই তিনটাকে যোগ করবেন। কি করবেন? তিনটাকে যোগ করবেন। তো তিনটাকে যোগ করলে আপনাদের এখানে কত আসে দেখেন, 50,000 টাকা যোগ করব 64,500 টাকা, 64,500 টাকা। আচ্ছা, এখানে 18,000 টাকা যোগ করব, তাহলে আমাদের এখানে আসবে 1,32,500 টাকা। এই 1,32,500 টাকা আমরা এখানে বসাবো। এরপরে তার থেকে আমরা বিয়োগ করব সমাপনী মজুত পণ্য। কি বিয়োগ করব? সমাপনী মজুত। তো সমাপনী মজুত পণ্য কিন্তু আপনাদের দেখবেন যে সমন্বয় একে দেওয়া আছে। আমি বলছিলাম যে সমাপনী মজুত পণ্য সমন্বয়ের এন্ট্রি দুই জায়গায় যাবে। দেখেন এখানে একবার আসছে কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে। তো 35,000 টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো। তো বিয়োগ করার পরে আমাদের এখানে কত আসে দেখেন, আসবে এখানে 97,500 টাকা। এই যে 97,500 টাকা আসছে, এটি হচ্ছে আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। ভালো করে বুঝেন, এটি হচ্ছে আমাদের জন্য কি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। এখন আপনি টোটাল বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বিয়োগ করবেন। তো বিয়োগ করলে আপনাদের এখানে কত আসে দেখেন, আপনাদের এখানে আসবে 2,500 টাকা। কি আসবে? 2,500 টাকা আসবে। এই যে 2,500 টাকা আসছে, এটি হচ্ছে আপনাদের জন্য মোট লাভ। এটি আপনার জন্য কি মোট লাভ। কিন্তু আমাদেরকে আজকের অঙ্কে বলছে বিশদায় বিবরণী বের করতে। তাহলে বিশদায় বিবরণী বের করার জন্য আমাদেরকে মোট মুনাফাটা বের করতে হবে, এটা হচ্ছে একটি ধাপ। এরপর আমাদেরকে বের করতে হবে পরিচালন ব্যয়গুলো। পরিচালন ব্যয়গুলো বের করতে হবে, অর্থাৎ পরিচালন ব্যয়গুলো বের করার পর আমরা এটা থেকে বিয়োগ করলে পরিচালন মুনাফাটা পেয়ে যাব। পরিচালন মুনাফা। তো আমাদের এখন এই কাজটা করতে হবে। তো দেখেন এখানে আমরা মোট লাভ বা মোট মুনাফা পাওয়ার পর আমরা এখান থেকে বিয়োগ করব কি পরিচালন ব্যয়গুলো। তো পরিচালন ব্যয়গুলো আমাদেরকে এখানে একটু বের করে নিতে হবে। তো আমরা এখানে লিখে নিব পরিচালন ব্যয়, এই হেডিংটি করে নেবেন। তো দেখেন আমরা মিল পড়তে পড়তে যাব যে পরিচালন ব্যয় কি কি পাই। আমরা প্রথমে এখানে পরিচালন ব্যয় যেটি পাবো সেটা হচ্ছে সাধারণ খরচ। দেখেন সাধারণ খরচ যে কথা মনিহারি এক কথা, এটা একটু ভালো করে মনে রাখবেন, মিলের ক্ষেত্রে এটি কাজে আসে। সাধারণ খরচ। তো সাধারণ খরচ এটি আমাদের কত টাকা দেওয়া আছে দেখেন তো, আমাদের এখানে সাধারণ খরচ দেওয়া আছে আপনার 6,000 টাকা। এই 6,000 টাকা আমরা এখানে বসাবো সেকেন্ড কলামে। এরপরে দেখেন আপনাদের কি আছে, আপনাদের এখানে ভাড়া আছে। এই ভাড়াটা আপনি এখানে লিখবেন। ভাড়া আপনার জন্য একটা কি, ভাড়া আপনার জন্য হচ্ছে একটা পরিচালন ব্যয়। তো ভাড়ার পরিমাণ কত? ভাড়ার পরিমাণ দেওয়া আছে আপনাদের এখানে 12,000 টাকা। কত হাজার টাকা? 12,000 টাকা। এখন এটার সাথে আমি আপনাদেরকে বললাম যে সমন্বয়ের দাগ দিতে। কেন সমন্বয়ের দাগ দিতে? ওই যে ক নাম্বারে আমরা ভাড়া বের করছি বকেয়া ভাড়া এক মাসে এক অংশের, সেজন্য আমরা এখানে কি করব লিখবো বকেয়া ভাড়া বা প্রদেয় ভাড়া। এই বকেয়া ভাড়া বা প্রদেয় ভাড়া যে এক অংশ আমরা পেয়েছিলাম 4,000 টাকা, এই 4,000 টাকা আপনি এখানে যোগ করবেন। যোগ করলে টোটাল ভাড়ার পরিমাণ আসবে 16,000 টাকা। এটা এখানে বসাবেন। ভালো করে এই জিনিসটা একটু মনে রাখবেন। মিলের ভিতরে ভাড়া দেওয়া আছে টোটাল 12,000 টাকা, 4/3 অংশ বলছে, তার মানে এক অংশ বকেয়া আছে। ওই বকেয়া অংশটুকু জাস্ট এখানে যোগ করে টোটাল ভাড়াটা কিন্তু আপনাকে পরিচালন ব্যয়ের ভিতরে দেখাতে হবে। কিন্তু আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে বকেয়া ভাড়া নামে শুধুমাত্র আমাদের দায়ের দিকে 4,000 টাকা দেখাতে হবে, তখন 16,000 টাকা হবে না। সবকিছু বলে দিচ্ছি যাতে একাধিক অঙ্ক আপনারা সমাধান করতে পারেন। এরপরে দেখেন আপনারা এখানে যেহেতু আমাদের বকেয়া ভাড়া চলে আসছে, আর কোনো কিছু বকেয়া থাকলে সেটি যোগ হয়, এটা আগেও বলছি। এরপরে দেখেন আর কোনো কিছু আছে কিনা, আমাদের মিলের ভিতরে আর কোনো পরিচালন ব্যয় নেই। এখন আমাদেরকে সমন্বয়ের ভিতরে যেতে হবে। তো সমন্বয়ের ভিতরে আমরা দেখতে পাই এখানে আমাদের 2 নম্বর সমন্বয় বলছে যে বিনামূল্যে পণ্য বিতরণ, তার মানে এটা বিজ্ঞাপন। তো আমরা এখানে লিখে নিব বিজ্ঞাপন। দেখেন বিজ্ঞাপনটা আমরা এখানে লিখে নিব।
বিজ্ঞাপনের পরিমাণ হচ্ছে আমাদের কত, 5,500 টাকা। এটি আমরা এখানে জাস্ট থার্ড কলামে লিখে নিব। এরপরে দেখেন আমাদের আর কিন্তু পরিচালন ব্যয় নেই, তাহলে আমরা এখন এই সবগুলো যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, এখানে হবে 22,000, তারপর হচ্ছে 27,500 টাকা। এই 27,500 টাকা আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা এখানে কি করব, দেখেন এটা কিন্তু বিয়োগ যাবে, কি যাবে, বিয়োগ যাবে, অর্থাৎ মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ যাবে। তো বিয়োগ গেলে আপনাদের কত আসে দেখেন, 2,500 বিয়োগ 27,500 টাকা। তাহলে দেখবেন যে এখানে পরিচালন মুনাফা না আসে, আপনাদের পরিচালন ক্ষতি আসবে। কি আসবে, পরিচালন ক্ষতি। এই পরিচালন ক্ষতি এখানে আপনি ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিবেন, এটা যে মাইনাসে আসছে। তাহলে আপনি এখানে লিখবেন যে পরিচালন ক্ষতি। লাভ লেখা যাবে না, কারণ যেহেতু এটা মাইনাসে আসছে। এখন আমাদেরকে বিশদায় বিবরণী করতে বলছে, তো আমরা এখানে যোগ করব অন্যান্য আয় বিয়োগ করব অন্যান্য ব্যয়। তো অন্যান্য আয়গুলোর ভিতরে যেমন বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা শিক্ষানবিশ স্যালামি, কোনো কিছুই যেহেতু আজকে এখানে নেই, তার মানে আমাদের এখানে অপরিচালন আয় কিছুই নেই, আমাদের এখানে আছে অপরিচালন ব্যয়। এখন অপরিচালন ব্যয় কি আছে, আপনারা দেখবেন আপনাদের ঋণ দেওয়া আছে, ঋণের পাশে দেখবেন যে 5% বলা আছে। তো যদি আমাদের ঋণের সাথে 5% বলা থাকে, তাহলে ঋণের উপরে সুদ দিতে হবে, এটা পরিচালন ব্যয়। তো আমরা এখানে লিখে নিব ঋণের সুদ। কিসের সুদ, ঋণের সুদ। তো ঋণের সুদের পরিমাণ বের করার জন্য আপনি দেখেন তো ঋণ কত হাজার টাকা, 80,000 টাকা। এই 80,000 টাকার উপর আপনি 5% করবেন সরাসরি, তাহলে আপনাদের এখানে আসবে 4,000 টাকা। এই 4,000 টাকা আপনি এখান থেকে বিয়োগ করবেন। তো দেখেন তো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, কি আর কিন্তু কোনো পরিচালন ব্যয় নেই। যেমন আরো পরিচালন ব্যয় আছে ব্যাংক জমাতিরিক্তের সুদ, এরপর স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, তারপরে শিক্ষানবিশ ভাতা, এগুলো যদি থাকে এগুলো এখানে নিয়ে আসবেন। বা বিবিধ ক্ষতি বা অন্যান্য ক্ষতি যেটা আছে, যেমন আমাদের আগুনে বিনষ্ট পণ্য, এগুলো যদি থাকে এগুলো এখানে আসে। এবার আমরা কি করব, এখানে টোটাল টাকাটা এখানে যোগ বিয়োগ করব। দেখেন আগে আছে মাইনাস, এখন আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে অবশ্যই একটা কি হবে, এখানে প্লাসে চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব যে 29,000 টাকা। দেখেন এটা 29,000 টাকা, তো আমরা এখানে মাইনাসের দেখিয়ে দিব। তো এটা ক্লোজ করে ফেলবো। এটি হচ্ছে আমাদের জন্য নিট ক্ষতি, এটি হচ্ছে আমাদের জন্য কি, নিট ক্ষতি। তাহলে দেখেন আজকের অঙ্কে কিন্তু নিট ক্ষতি এসছে, আজকের অঙ্কে কিন্তু লাভ আসে নাই। তো আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন খুব ভালোভাবে। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব। এখন আমি আপনাদেরকে সৃজনশীল গ নাম্বারটি বুঝিয়ে দেবো। এখানে গ নাম্বার বলছে যে 2,500 টাকা নিট ক্ষতি ধরে মোট দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমরা জানি যে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী এখানে করতে বলছে, তবে এখানে আংশিক অংশটুকু করতে বলছে। সেজন্য আমরা অবশ্যই কোম্পানির নাম লিখে নিব, আর্থিক অবস্থার বিবরণী লিখে নিব, পাশে আংশিক কথাটা লিখে নেবেন, কারণ এখানে যেহেতু আপনাকে সম্পদ বের করতে বলে নাই। তো যেহেতু আমাদেরকে এখানে দায় এবং মালিকানা শর্ত বের করতে বলছে, তো আমরা এখানে লিখে নিব দায় সমূহ। কি লিখে নিব, দায় সমূহ, সরি দায় সমূহ। দেখেন এই দায় সমূহ লেখার পর আমরা জানি দায় দুই ধরনের থাকে, একটি হচ্ছে চলতি দায় আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো আজকের অঙ্কে কিন্তু আমাদের দুইটাই দেওয়া আছে। তো চলতি দায় কি কি আছে দেখেন, আপনারা মিলের ভিতরে যান, প্রথমে দেখবেন যে প্রদেয় হিসাব, এটি একটি চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব যে কথা, পাওনাদার এক কথা। তো প্রদেয় হিসাবের পরিমাণ কত টাকা দেওয়া আছে, আপনাদের এখানে 29,000 টাকা। এটা সেকেন্ড কলামে লিখে নেবেন, কারণ এটার সাথে কোনো সমনের এন্ট্রি নেই। এরপরে আপনি 29,000 টাকা লেখার পরে দেখেন তো আর কোনো চলতি দায় আছে কিনা রেয়া মিলের ভিতরে দেখেন চলতি দায় আরো দুইটা আছে, ভালো করে বুঝেন। চলতি দায় আরো কয়টা আছে, দুইটা আছে। ওই যে আমরা ঋণের সুদ বের করলাম একটু আগে, এই ঋণের সুদ, দেখেন ঋণের সুদ আপনি যেহেতু বের করছেন, তাহলে ঋণের সুদ হচ্ছে 4,000 টাকা খ নাম্বারে। কিন্তু ঋণের সুদ কি আপনাকে কোথাও কি বলছে যে রেয়া মিলে বা সমন্বয় কোথাও বলছে যে ঋণের সুদ পরিশোধ করা হলো, বা আপনার প্রতিষ্ঠান আপনি ঋণের সুদ পরিশোধ করছেন? যেহেতু এখানে কোথাও বলা নাই যে ঋণের সুদ পরিশোধ, তার মানে এখানে আপনাকে ধরে নিতে হবে এই ঋণের সুদটা এখনো বকেয়া আছে। সেজন্য আমরা এখানে লিখে নিব বকেয়া ঋণের সুদ, এটা প্রতিষ্ঠানের জন্য একটি দায়। আবার বকেয়া বিনিয়োগের সুদ, এটা প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ। আর বকেয়া
ঋণের সুদ হচ্ছে আপনার জন্য চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব বকেয়া ঋণের সুদ। বিনিয়োগের সুদ হলে কিন্তু চলতি সম্পদ হয়ে যাবে, আর ঋণের সুদ যদি বকেয়া থাকে তাহলে এটি চলতি দায় হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব 4000 টাকা। এরপরে দেখেন আপনারা ওই যে ভাড়া দেওয়া আছে, ওই ভাড়ার ভিতরে দেখেন তো আমরা 3 অংশ পরিশোধ করছি, 1 অংশ পরিশোধ করে নিয়ে বকেয়া আছে, ওই বকেয়া ভাড়াটা এখানে চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব বকেয়া ভাড়া। ওইখানে আমরা পেয়েছিলাম কত, 4000 টাকা। এই 4000 টাকা আমরা এখানে নিয়ে যাব। দেখেন আমাদের আর চলতি দেয় কি আছে কিনা। রেয়া মিলের ভিতরে কিন্তু আমাদের আর চলতি দায় নেই, এখন সমন্বয়ের ভিতরে কিন্তু আমাদের কোনো চলতি দায় নেই, তার মানে আমাদের দায়ের পরিমাণটা এখানে শেষ। তাহলে আমাদের এখানে আসবে 37,000 টাকা। তো দেখেন আমাদের আরেকটি দায় আছে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। কি দায়? দীর্ঘমেয়াদী দায়। এটি আমাদের এখানে চলে আসবে। দায় দুই ধরনের, একটা হচ্ছে চলতি দায়, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো এটার ভিতরে আমাদের দেখেন যে আজকের অঙ্কে দেওয়া আছে 5% ঋণ, এটি আপনারা এখানে জাস্ট লিখে দিবেন। তো কত হাজার টাকা ছিল? 80,000 টাকা ছিল। তো 80,000 টাকা আমরা এখানে লিখে দিব ডাইরেক্ট। এরপরে দেখেন আমাদের যেহেতু আর কোনো কিছু নেই, এখন আমরা মালিকানা শর্তটুকু নিয়ে আসব। তো মালিকানা শর্তের কিন্তু একটা ফরম্যাট আছে, আমি কিন্তু প্রতিটি অঙ্কের ক্ষেত্রে এটি বলি। সেটি হচ্ছে কি, দেখেন আপনারা লিখে নিতে পারেন মূলধন যোগ অতিরিক্ত মূলধন বিয়োগ উত্তোলন বিয়োগ পণ্য উত্তোলন যোগ মূলধনের সুদ বিয়োগ উত্তোলনের সুদ যোগ নিট লাভ বিয়োগ নিট ক্ষতি বিয়োগ আয়কর বিয়োগ জীবন বীমা প্রিমিয়াম যোগ সাধারণ সঞ্চিতি। এভাবে একটি ফরম্যাট আছে, ওই ফরম্যাটটি একটু ভালো করে মনে রাখেন। তাহলে দেখেন আমাদের আজকের অঙ্কে কিন্তু মূলধন আছে, তো আমরা এখানে লিখে নিব মূলধন। তো মূলধনের পরিমাণ কিন্তু আজকে দেওয়া আছে 1,60,000 টাকা, এটি আমরা এখানে বসাবো। এরপরে এটার সাথে যোগ করব অতিরিক্ত মূলধন, কারণ আমি আপনাদেরকে বলছি মূলধনের সাথে একটি দাগ দিতে, কারণ সমন্বয় একদম 4 নম্বরে বলছে যে অতিরিক্ত মূলধন আনা হলো 40,000 টাকা। তা আমরা এখানে লিখে নিব অতিরিক্ত মূলধন। এই যে অতিরিক্ত মূলধন, এটি কিন্তু আবার আরেক জায়গায় যাবে, নগদের সাথে গিয়ে যোগ হবে, কারণ নগদ টাকা আসছে প্রতিষ্ঠানে। তাহলে আমরা এখানে 40,000 টাকা যোগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে 2 লক্ষ টাকা, এটি আমরা এখানে বসাবো। এরপরে 2 লক্ষ টাকার সাথে এখন আমরা কি করব? বিয়োগ করব, বিয়োগ উত্তোলন। আজকের অঙ্কে কিন্তু উত্তোলন আছে, তো আমরা এখানে উত্তোলনটাকে বিয়োগ করে ফেলব। তো উত্তোলনের পরিমাণ কত? দেখেন উত্তোলনের পরিমাণ দেওয়া আছে 30,000 টাকা, এটা আপনি এখান থেকে বিয়োগ করবেন, তাহলে দেখবেন যে আসবে এখানে 70,000 টাকা, 1 লক্ষ। এরপরে আপনি এখান থেকে বিয়োগ করবেন পণ্য উত্তোলন নাই, এরপরে বিয়োগ করবেন আপনি এখানে যোগ মূলধনের সুদ করবেন, বিয়োগ করবেন উত্তোলনের সুদ, যোগ নিট লাভ। দেখেন নিট লাভ হলে যোগ করবেন, নিট ক্ষতি হলে বিয়োগ করবেন। আজকের ঘ নাম্বারে বলছে 2,500 টাকা নিট ক্ষতি ধরে আমাদেরকে এটা করতে বলছে, তাহলে আমরা এখানে বিয়োগ করব নিট ক্ষতি। নিট ক্ষতি 2,500 টাকা। তো যদি আমরা এটা বিয়োগ করে ফেলি তাহলে আমাদের এখানে আসবে 1,67,500 টাকা। আর কিন্তু কোনো কিছুই নেই আমাদের এই ফরম্যাটের। তো আমরা এখন এই তিনটিকে কি করব? যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, আমাদের 37,000 যোগ 80,000 টাকা যোগ হচ্ছে 1,67,500 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 2,84,500 টাকা। 2,84,500 টাকা, 2,84,500 টাকা, এটি হচ্ছে আমাদের জন্য আনসার। তো এখানে লিখে নেবেন মোট দায় ও মালিকানা শর্তের পরিমাণ। তো আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্ন বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য ধীরে ধীরে। যদি আমাদের ভিডিওগুলো বড় হয়, আমি আশা করি আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে অন্যান্য অঙ্কগুলো খুব ভালোভাবে সমাধান করতে পারবেন, কারণ আমি খুব ডিটেলসে আলোচনা করার জন্য চেষ্টা করি। তো আমাদের একটি ফিডব্যাক চলে, যারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদেরকে 1 মাসের জন্য, বা যাদের বাকি পরীক্ষার বাকি আছে মাত্র 2 মাসও বাকি নেই আপনাদের, তো এই 2 মাসের জন্য একদম যারা একটা শর্টকাট প্রিপারেশন নিতে চান বা একটা ভালো প্রিপারেশন নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই ভালো একটা গাইডলাইন পাবেন। সকলেই ভালো থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ হচ্ছে ভিডিওতে লাইকের মাধ্যমে অন্য একজন মানুষের কাছে পৌঁছাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।